বাবা বলছিলাম যে আমি জানি আপনি খুব ভালো রান্না করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু তারপরেও আপনাকে কি একটু সাহায্য করে দেব? না না, দরকার নেই, দরকার নেই। সত্যি তো? ঠিক লাগবে না? তাহলে আসি মেসোমশাই। ছোট বৌমা, শোনো না। হ্যাঁ বাবা বলুন। বলছিলাম কি, দেখো তুমি তো মাছ মাংস কিছু খেতে পারবে না, তো রান্নাটা যখন ওই শেষের দিকে আসবে তখন একবার চলে এসো। তুমি নিরামিষ আর বড় বৌমা ওই আমিষগুলো একটু টেস্ট করে দেখবে, নুন মিষ্টি যদি কিছু কম বেশি হয় তখন বলবে, তখন ম্যানেজ করা যাবে আর কি। ওমা, কি এত ভাবছো? আরে তোমার মেয়ে এখন আগের মতো এত বোকা নেই। হ্যাঁ গো, এখন একটা কোম্পানির ব্যবসার হিসাব সামলায় তোমার মেয়ে। কাম অন। ও, ওরা পুলিশ পাঠিয়েছে বলে ভয় পাচ্ছ? না মানে আসলে শোনো মা, আমি চাইলেই এই জগৎটাকে কিনতে আমার 1 মিনিটও সময় লাগবে না। ইয়েস, টাকা থাকলে সবকিছু পসিবল, সবকিছু কেনা যায়। মা তুমি এত চিন্তা করছো কেন? ওটা তো আমার মাসিমণির বাড়ি, আর মাসিমণির তো এককালে আমাকে নিয়ে কত চিন্তা ছিল বলো। তাই যাই একবার গিয়ে দেখে আসি এখন আমার কি কারেন্ট স্ট্যাটাস। এই সমস্ত বাদ দাও, আমি বুঝতে পেরেছি তোমার প্রচন্ড টেনশন হচ্ছে। শ্যামা বাড়ি ফিরেছে এতদিন পর। দেখো শ্যামা এতদিন পর বাড়ি ফিরেছে, তো আমার তো একবার কর্তব্যের মধ্যেই পড়ে না ওকে দেখতে যাওয়া। ওকে একটা হিং না দিলে কি আমার চলে? তুই যে একটা কি হয়েছিস রাধা। আমার মেয়ে চ্যাম্পিয়ন হবে, আর একই সঙ্গে শ্যামা হারবে আমার কাছে। তার আগে আমি ওকে একবার দেখবো না? কিরে শ্যামা, আর বাবা এবার আমি যাই, না তো মা ভীষণ রাগ করবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গলা ছেড়ে গান গাইবে যাতে এখান থেকে শুনতে পাই। ঠিক আছে, আসছি মা। বলছি যে আজকে আমরা ডালই খাবো নাকি? আরে মশলার ব্যবসা আমি এমনি এমনি করি না, কোন মশলার কি স্বাদ আমি খুব ভালো করে জানি। খেয়ে যদি সবাই আঙুল না চেটেছে না, তাহলে আমার নাম বসন্ত চৌধুরী নয়, বলে রাখলাম। জামাই দাদা, বলছিলাম যে এত কনফিডেন্স কিন্তু ভালো নয়। আর শুনে না, বৌমারা আছি, ওরা দুজনে কিন্তু পাকা রাঁধুনি, কিছু কম বেশি হলে ম্যানেজ করে দিতে পারবে। বুঝলি বৃন্দাবন, মশলাপাতি সব ভালো করে বেটে টেটে দিবি, বুঝলি? আজ কিন্তু মশলার মাপ আমি বলবো, গিন্নিমা যা শিখিয়েছে সব ভুলে যা। মা শুনতে পাচ্ছ তো বাবা কি বলছে? ভুলে যা বলছে তো, ভুলে যেতে। ও বৃন্দাবন দা, কি বুঝছো? আজ মনে হয়ে গেছে, আর কাউকে খেতে হবে না। বাবা আজকের রান্না তাহলে তুমিই করছো? হ্যাঁ হ্যাঁ, আজকে খেয়ে দেখিস। আর তাছাড়া বড় বৌদি আর শ্যামা তো আছেই, তোমার যদি কোনো গন্ডগোল হয় ম্যানেজ করার জন্য। গন্ডগোল? কিসের গন্ডগোল? হ্যাঁ, তুই জানিস আমি চাইলে আসলে কতটা ভালো শেফ হতে পারতাম। তাই নাকি বাবা? ঠিক আছে, তার মানে তোমার বড় বৌদি আর শ্যামাকে লাগছে না, তাই তো? লাগছে নাই তো। আচ্ছা বর্দা ভাই, তাহলে আমরা যেটা ডিসাইড করেছিলাম সেটা করে নি। কিন্তু তোরা আবার কি ডিসাইড করেছিস? না বাবা, বলছিলাম এই পাশে একটা ভালো জায়গা আছে, আমি বড় বৌদি বর্দা ভাই শ্যামা গিয়ে একটু দেখে আসি। না তুমি টেনশন নিও না। ও মা শোনো না, তুমি একটু এগুলো কাটতে থাকো, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। আরে না না, দাঁড়াও আসছি। খাওয়ার আগে ঠিক চলে আসবে। না না না, তোরা যেখানে খুশি যেতে পারিস, ওদের নিয়ে গেলে চলবে না। বাবা এক্ষুনি তো বললে যে লাগবে না। হ্যাঁ, এখানে আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছি, তোরা বেড়াতে গেলে কি করে চলবে? হ্যাঁ বাবা তো একদম
ঠিকই বলছে। শোনো না, তোমরা সবাই যাও, আমি বরং বাবার সাথেই থাকছি। বাহ 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 বাহ, দেখলি দেখলি পাল্টি মারলো। বাহ বাহ বাহ। আরে পাল্টি মারার কি আছে? এই না হলে আমার ছোট বৌমা। দিদি ভাই, রুকু, রাধারানী, তোরা? দিদি ভাই, একবার দেখা করতে এলাম তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই? বোনের মেয়েকে কি একদম ভুলে গেলে মাসিমণি? অবশ্য মাঝের মধ্যেই এখন আমার ছবি খবরের কাগজে বেরোয়, নিশ্চয়ই দেখা হয়। বলো। ও মা, এখানে তো আমার বাবাও আছে দেখছি। কি বাবা, নিজের মেয়েকে চিনতে পারছো তো? দেখ রাধা, কোনো বাবাই নিজের সন্তানকে ভুলতে পারে না বা ভুলে যেতে চায় না। তবে হ্যাঁ, এমন দুর্ভাগ্য অনেকের হয় যে নিজের সন্তানের মুখটা পর্যন্ত মনে করতে চায় না। যেমন আমি সেরকম এক দুর্ভাগা বাবা। বলো, কি লাভ এসব বলে? জানি জামাই দাদা, ওদের এসব বলে কোনো লাভ নেই। ওরা কোনো দিন বদলাবে না। ওদের এই নোংরা কুচক্রি মনে আমার এসব কথা বিন্দু মাত্র আঁচড় ফেলবে না। হ্যাঁ গো, এতদিন বাদে আমাকে দেখলে, নিজের একমাত্র মেয়েটাকে দেখলে কোথায় একটু বুকে জড়িয়ে ধরবে, মাথায় হাত রেখে আশীর্বাদ করবে, তা না, কি যা তা বলছো তুমি। করতাম তো রুক্মিণী, যদি জানতাম যে তোমরা বদলে গেছো। তবে তোমরা যে বিন্দু মাত্র বদলে যাওনি তার যথেষ্ট প্রমাণ এখনো এ বাড়িতে আছে। যাই হোক, এ বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান চলছে। এখানে বাইরের লোকদের জন্য কোনো বন্দোবস্ত নেই, এমনকি অতিথি সৎকারেরও কোনো বন্দোবস্ত নেই। মেশমশাই থাক না, এভাবে কেন বলছে? আমাদের বাড়ির অতিথিরা কখনো খালি মুখে ফিরে যায় না। আর রাধা দিদি গরুমা যখন এসেই পড়েছে তখন না হয় খেয়েই যাবে। এসো না গরুমা, রাধা দিদি এসো। সরি শ্যামা, আমি না এই মাঠে ফাটে বসে এই পাতি খাবার খেতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা পিকনিক করলে তো কোনো 5 স্টারের লনে যাই, তাই এখানে বসে খাওয়াটা না আমার স্ট্যাটাসের মধ্যে পড়ে না। বাট আই মাস্ট সে, সেবা তুই কিন্তু একই রকম আছিস। দেখ কি সুন্দর আমাদেরকে আদিক্ষেত করে খেতে ডাকলি। আসলে আমাদের স্ট্যাটাসটা না তোদের সঙ্গে খাওয়ার মতোই নয়, সেটা তুই বুঝতেই পারিসনি। হ্যাঁ, ছোট বৌমা এখনো সেই একই রকম আছে, আর সেটা নিয়ে আমরা খুব খুশি রে রাধারানী। খুশি না হয়ে কোনো উপায় আছে মেশামশাই? বাই দ্য ওয়ে শ্যামা, তুই তো অনেকদিন পর কলকাতায় এসেছিস, নিশ্চয়ই দত্ত এন্টারপ্রাইজের নাম শুনেছিস। ওটা আমাদের, আমার কোম্পানি। আমি এখন দত্ত বাড়ির মেজো বউ, আর আমার এখন না রূপোর বাসনে খাওয়া অভ্যাস। আর সেটা না হলেই না বড্ড অ্যাসিডিটি হয়, জানিস তো।
তা রাধারানী, তোরা কি এখানে রূপোর বাসনের গল্প করতে এসেছিস? তা নিশ্চয়ই নয়। আর তা যদি না হয়, যা করতে এসেছিস, যা বলতে এসেছিস বলে ফেল। ছি ছি মাসিমণি, এটা তুমি কি বলছো? আমি তো এলাম শ্যামার মেয়ে কৃষ্ণার জন্য। দেখো, হাজারো হোক, ও তো আমারই মেয়ের বয়সী। শুনলাম গলা খারাপ হয়ে গেছে, বেচারি গান গাইতে পারছে না, তাই আর কি। ব্যাস রাধা, তারে ধরে ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। ধরে ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। ধরে ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে। মরমে চলছে আগুন আর নেভে না। আমায় বলে বলু লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলু লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। পথিক কয় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ
মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমি পেরেছি মা, আমি গান গাইতে পেরেছি। ব্রাভো ব্রাভো। দিদি ভাই, সাধু সাধু। তুই কিন্তু ওদের কস্টিউমগুলো এক এক করে দিতে থাক, না তো লেট হয়ে যাবে, কেমন? আর হ্যাঁ, মেকআপ আর্টিস্টকে বলবি আগে কিন্তু জাজেসদের মেকআপ হবে, মনে করে। কৃষ্ণা, তোর কি খবর, কেমন আছিস? আমি ভালো আছি মধুমিতা দিদি, তুমি কেমন আছো বলো? এই যে তোরা সবাই চলে এসেছিস, আমি এখন খুব ভালো আছি। যাক, তোর শরীর এখন ভালো আছে তো, কোনো অসুবিধা নেই তো? মধুমিতা, বলছিলাম যে এই ব্যাপারটা নিয়ে বোধহয় কথা না বলাই ভালো। তাছাড়া কৃষ্ণা এখন ভালো আছে, আর আমাদের বাড়ির পিকনিকে তো গানও গেয়েছে। ওকে, সরি ম্যাডাম। এবার না না, সরি বলার দরকার নেই। ম্যাডাম, আমি আপনাকেও একটা কথা বলতে চাই, বলবো? এই যে আমি আপনাকে সামনাসামনি দেখছি, আমার থেকে ভালো লাগছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমার মাও যদি এখানে থাকতো না, মা ভীষণ খুশি হয়ে যেত। আমার মা আপনার ভীষণ বড় ফ্যান। কৃষ্ণার মুখে কিন্তু আমিও তোমার কথা কম শুনিনি, সারাক্ষণ কৃষ্ণ তোমার কথাই বলতে থাকে। ও ম্যাডাম, বলছি যে গার্জেন তো এখানে অ্যালাউ নেই, আপনি সেটা জানেন। ওইদিকে গার্জেনদের বসার ব্যবস্থা করা হয়েছে, আপনি যদি প্লিজ। আচ্ছা ঠিক আছে কৃষ্ণা, মন দিয়ে গান গাইবি, কিচ্ছু ভাববি না। আর কালকে বলেছিলাম সেগুলো মনে আছে তো? আসি মধুমিতা, আসছি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলছিলাম যে একটা কথা ছিল। হ্যাঁ বলো না। কিছুই না, বলছিলাম যে কৃষ্ণার যে সমস্যাটা হয়েছে সেটা আমরা মঞ্চে সবার সামনে বলতে চাই। কি বলতো মধুমিতা, আমরা বাড়ির কেউই চায় না যে এই প্রসঙ্গটা আর কোনোভাবে উঠুক। তাছাড়া আমার মেয়েটা, মানে কৃষ্ণা যে গান গাইতে পারছে সঙ্গীতের মহাযুদ্ধে, এটাই তো অনেক, বলো? ম্যাডাম দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ কম্পিটিশন নয়, এটা কিন্তু রিয়েলিটি শো। মানে যারা পার্টিসিপেন্ট তাদের রিয়েল লাইফের স্টোরি যত দর্শকের সামনে আমরা তুলে ধরতে পারবো, তত কিন্তু দর্শক বেশি ওদেরকে রিলেট করতে পারবে, দর্শক বুঝতে পারবে ওদেরটা। সেজন্যই বলছিলাম ম্যাডাম, কোনো অসুবিধা হবে না কিন্তু। মধুমিতা, এটা বড় সস্তার পাবলিসিটি হয়ে যাবে না? তোমরা চিন্তা করো না, আমার মেয়ে গানের মধ্যে দিয়ে সবাইকে সব উত্তর দিয়ে দেবে। ম্যাডাম, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আপনি একবার জাস্ট ভেবে দেখুন। মানে এই ধরুন, যারা কৃষ্ণার মতো প্রচণ্ড ট্যালেন্টেড, তাদের ট্যালেন্টকে কিন্তু প্রত্যেক দিন চক্রান্ত করে নষ্ট করে দেওয়া হয় ম্যাডাম। ওদের কেরিয়ার নষ্ট করে দেওয়া হয়, ওদের মনোবল নষ্ট করে দেওয়া হয়। আর কৃষ্ণার গল্পটা যদি সবাই শুনতে পায়, দর্শক যখন শুনতে পাবে, তখন তো তার মধ্যে তারাও থাকবে, তাই না? তারা কিন্তু তাদের মনোবল আবার ফিরে পাবে, তারা কিন্তু আবার সাহস পাবে। কৃষ্ণা কিন্তু এভাবে সবার অনুপ্রেরণা হয়ে উঠতে পারবে ম্যাডাম। আর ম্যাডাম, আমরা চাইছি এই পুরো ব্যাপারটাকে ফার্স্ট রাউন্ডেই দর্শকের সামনে তুলে ধরতে। আমরা কিন্তু আমাদের ডিরেক্টরের সঙ্গেও কথা বলেছি, তারও একমত, শুধু আপনার পারমিশন চাই। দেখো মধুমিতা, এটা তোমাদের প্রোগ্রাম, এবার এইসবের মধ্যে বোধহয় আমার না ঢোকাই ভালো। শুধু একটা কথা মাথায় রেখো, আমার মেয়েটার গায়ে যেন কোন রকম কোনো আঁচ না লাগে।
হ্যাঁ ম্যাডাম, আপনি সেই নিয়ে একদম ভাববেন না, কোনো চিন্তা নেই। কি রে, এখন আর ভয় লাগছে না তো? না মা, তুমি নিশ্চিন্তে গিয়ে বসো। আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, ব্রেভ গার্ল। বলছি শোন, তাড়াতাড়ি কস্টিউমটা চেঞ্জ করে নে, চেঞ্জ করে কিন্তু মেকআপে বসতে হবে। হ্যাঁ, একদম কিন্তু সময় নেই। ঠিক আছে, অল দ্য বেস্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো, তাহলে ফাইনালি কাক চলেই এসেছে। আমি কিন্তু আপনার সঙ্গে দেখা করতেই এলাম, মানে বাইরে আপনার ফ্যামিলি মেম্বারসদের দেখলাম তো আন্দাজ করতে পারলাম আপনি এখানে থাকবেন। আমি জানতে এলাম আপনি ভালো আছেন কিনা। ভালো থাকবেন কৃষ্ণা। এই কদিনে আমার আর অনিরুদ্ধর বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। আমি ওর সবটা জানি। উই আর লাইক ক্লোজ ফ্রেন্ডস। অনিরুদ্ধ আমাকে এত পছন্দ করে, কিন্তু আমার বোনকে তেমন পছন্দ করে না। ওই তো বলল কি আমার গায়ের রংটা নাকি পাকা গমের মতন, আমাকে দেখতে খুব ভালো লাগে, তোকে দেখেই কেমন মায়া হয়, তোর স্কিন টোন ডাস্কি, তোর বিয়ে হবে কিনা, এইসব নিয়েই আর কি। আমাকে যখন পছন্দ করেন না, তখন বারবার দেখতে কেন আসেন? অল দ্য বেস্ট। আমি জানি আপনি খুব সুন্দর গান গান, আমার এখনো শোনা হয়নি, বাট লুকিং ফরওয়ার্ড। আই হোপ এই কম্পিটিশনের শেষ পর্যন্ত আপনি থাকবেন, আর আপনার গান শুনে সবাই খুব খুশি হবে। ধন্যবাদ। আমি আসি। হাই সৃজনী, বোনকে বেস্ট অফ লাক উইশ করতে বুঝি। হ্যাঁ, কিন্তু তুমি এখানে? আমি তোমাকে অনেকবার কল করেছিলাম, তুমি রিসিভ করোনি। ও সরি, ফোনটা সাইলেন্টে ছিল তাই খেয়াল করিনি। তোমাদের কথা হয়ে গেছে? হ্যাঁ, মানে আমি জাস্ট ওকে অল দ্য বেস্ট বলতে এসেছিলাম। এখন আসি। কৃষ্ণা, অনিরুদ্ধ দেখছি তোকে আজকাল খুব কেয়ার করছে। অবশ্য করবে নাই বা কেন, তুই আমার বোন বলে কথা। কৃষ্ণা, তুই নিশ্চয়ই বুঝতেই পারছিস আমার আর অনিরুদ্ধর বন্ধুত্বটা কোন দিকে যাচ্ছে। দেখ কৃষ্ণা, তুই কিন্তু আবার অনিরুদ্ধর ক্যাটটাকে অন্যভাবে নিস না। অনিরুদ্ধ কিন্তু তোকে বোনের চোখেই দেখে। ছি ছি দিদি ভাই, আমি অন্য চোখে কেন দেখব? উনি তো আমার শ্রদ্ধার পাত্র। যাকে কৃষ্ণা, ওইসব কথা এখন ছাড়। ভালো করে গান গাস, কিন্তু তোকে কিন্তু জিততে হবে। এখানে কেউ না কেউ তো আছে
যে তোকে হারাতে চায়, আর আমি চাই সেই জিতুক। তুই অনিরুদ্ধর সামনে জিতে যা, সেটা আমি কোনোভাবেই চাই না। ও বারবার তোর প্রশংসা করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। এই যে দাদা, এই যে আপনি কি ইলেকট্রিশিয়ান নাকি? বাবু ইলেকট্রিশিয়ান, বলুন। তা এত দেরি করে এসেছেন, তারপর আবার ঘোরাঘুরি করছেন? আপনাকে না বলা হয়েছিল ভোরবেলাতে আসতে? সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল। এসব বললে হবে? যান তাড়াতাড়ি মেকআপ রুমে যান, ওখানে কয়েকটা লাইট জ্বলছে না, খুব প্রবলেম হচ্ছে। ম্যাডাম একদম টেনশন নেবেন না, সব আলো জ্বালিয়ে দেবো, অন্ধকার কাটিয়ে দেবো। বাজে কথা না বলে এদিকে আসুন, যত সব আজব লোক। হ্যাঁ ম্যাডাম, বলুন। এতগুলো টাকা আগে কখনো কাউকে চা খাওয়ানোর জন্য পেয়েছো? গুড বয়। এবার যে কাজটা বলেছি চট করে করে চলে এসো। ম্যাডাম, যদি খেতে না চাই? বোঝাবে, বলবে যে গান গাওয়ার আগে চা এবং কফির উপকারিতা কতটা, কনভিন্স করতে হবে তো। চপ। আচ্ছা ম্যাডাম। আর বলছি, মেকআপ রুমটা চেনো তো? সোজা মেকআপ রুমে চলে যাবে। ওষুধটা নিশ্চয়ই কাছেই আছে? হ্যাঁ ম্যাডাম। ওকে। আর শোনো একটা কথা, এরপর তুমিও আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। কথাটা মনে থাকবে? থাকবে ম্যাডাম। কৃষ্ণা, তুই রেডি তো? হ্যাঁ মধুমিতা দিদি। শিগগিরই যা, ব্যাক স্টেজে চলে যা, কেমন? আচ্ছা বলছি, যারা যারা রেডি হয়ে গেছে সবাই শুনছো তো, তারা কিন্তু ব্যাক স্টেজে চলে যাও, কেমন? আচ্ছা ওকে রেডি হয়েছে? হয়ে গেছে তো? কি হয়েছে? রায় রায় কিছু হয়েছে? মানে তুমি কি টেনশন করছো? না তো, টেনশন কেন করবো? আমার কোনো টেনশন হয় না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলছে যে টেনশন তো হচ্ছে, এত টেনশন আগে কোনোদিনও হয়নি। এত বড় স্টেজ, এত আলো, সব কিরকম অসহ্য লাগছে। আর সব থেকে বেশি অসহ্য লাগছে কৃষ্ণাকে। কেন খালি মনে হচ্ছে ও আমাকে হারিয়ে দেবে। না না না, এরকম হবে না। আই অ্যাম দ্য উইনার। আমার মম আমাকে উইনার করে দেবেই। চা এসে গেছে, ভেতরে চলে এসো। নাও, গান গাইবার আগে সবাই চা খেয়ে নাও। ওই আমাকেও দাও তো। আচ্ছা যারা যারা চা খাবে তাড়াতাড়ি কিন্তু চা খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, খেয়ে কিন্তু চলে যেতে হবে। তাড়াতাড়ি, বেশি টাইম ওয়েস্ট করলে কিন্তু হবে না। এইটা নয়, এইটা। ম্যাডাম চা। ম্যাডাম চা। আমি চা খাই না। কনভিন্স করতে হবে তো। সে কি, গান করো আর চা কফি খাও না? আরে নাও নাও, চা খেলে গলাটা ঠিক থাকবে। আমার গলা এমনি ঠিক আছে।
সে এখন ঠিক আছে, অত বড় স্টেজে অত আলোয় চিৎকার করে গাইতে গেলে তখন আর ঠিক থাকবে না। ঠিক আছে, দিয়ে দিন। আচ্ছা, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। সবার চা খাওয়া কি এখনো হয়নি? আর কিন্তু হাতে একদম বেশি সময় নেই। বাবা, এটা কি আমি খাবো? একদম না কৃষ্ণা, ওটাতে কিছু মেশানো আছে। কেমিক্যাল? তা জানি না, কিন্তু ক্ষতিকারক কিছু সেটা বটেই। এটা রাধা রানী পাঠিয়েছে। এই ছোট বৌমা, এই দেখো তো, ওই যে লম্বা লম্বা চুল ইলেকট্রিশিয়ানটা, ওকে দেখে কিরকম একটা লাগছে না? কই বাবা, কিছুই তো মনে হচ্ছে না। না, তুমি ভালো করে দেখো, নিখিলের মতো লাগছে না? না না, ছোট কর্তা কি করে হবে? ছোট কর্তা তো এখনো আসেইনি। দাদা, তোমার কি চশমার পাওয়ারটা বেড়েছে নাকি? পাপার এরকম লম্বা লম্বা চুল হবে কি করে? না না, কোথাও গন্ডগোল হচ্ছে। এত মিল? বাবা একটু আস্তে। আর কোথায় মিল? আমি তো কোনো মিলই দেখতে পাচ্ছি না। নয় বলছো? না। তাহলে তাই। বাবা, এটা আপনার ছোট ছেলে। আপনাকে বলেছিলাম না ও ছদ্মবেশে আসবে। এইভাবে? হ্যাঁ বাবা, ওইভাবে ওর মেয়েকে পাহারা দিচ্ছে, যাতে ওর কোনো রকম কোনো ক্ষতি না হয়। ঠিক হয়ে গেছে স্যার, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আর মধুমিতা, তুমি তাহলে স্টেজ থেকে নেমে এসো। ওকে, সব রেডি তো? শুরু করছি তাহলে। রোল ক্যামেরা, অ্যাকশন। গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার শো সঙ্গীতের মহাযুদ্ধ। আপনাদের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিবারের মতো আমরা চলে এসেছি সঙ্গীতের মহাযুদ্ধে। এবার প্রতিবারের মতো আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন এক ঝাঁক নতুন প্রতিভা, যারা আগামী দিনগুলোতে গান শুনিয়ে আপনাদের মন জয় করে নেবে। এবারের প্রতিযোগীরা এসেছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা অবশ্যই তাদের সাথে আলাপ সারবো, কিন্তু তার আগে আমরা আলাপ করে নেব আমাদের বিশিষ্ট জাজেসদের সাথে। প্রথমেই আমরা ওয়েলকাম করব আমাদের প্রিয় অর্ণব দা, যার গান আজকের জেনারেশনের প্রত্যেকের মুখে মুখে। অর্ণব দা, এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, আর বিশেষ করে যাদের পাশে আজ বসার আসন আমি পেয়েছি, সেই সব স্বনামধন্য শিল্পীদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম।
এরপর তো নতুনদের গান শোনার পালা। আশা করি আগামী সময়টা বেশ ভালো কাটবে। ধন্যবাদ অর্ণবদাকে। এরপরে আমরা যার সাথে আলাপ করব তিনি হলেন বিগত 15 বছরের শুধুমাত্র বাংলার নয় আমাদের পুরো ভারতবর্ষকে যিনি মোহিত করে রেখেছেন তার সুরেলা কণ্ঠ দিয়ে, সেই বিখ্যাত শিল্পী আমাদের সবার প্রিয় রুচিরাদি, রুচিরা চ্যাটার্জি। রুচিরাদি, তুমি আজ 10 বছর ধরে আমাদের অনুষ্ঠানের জাজ হয়ে আছো। তুমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলো। সঙ্গীতের মহাযুদ্ধের পার্টিসিপেন্টসদের নিয়ে আমার আর নতুন করে বলার কিচ্ছু নেই। ওরা সবাই এখানে সব শিখেই এসেছে। ওদের ভবিষ্যৎ জীবনের পথ চলা যেন আরো সুন্দর আর আরো মঙ্গলময় হয়, শুধু ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। অনেক ধন্যবাদ রুচিরাদি। এবার আমরা যার পরিচয় দিতে চলেছি তিনি এক কথায় বলতে গেলে আমাদের এই সঙ্গীতের মহাযুদ্ধের প্রাণ পুরুষ। তার সুরে গান গাওয়ার জন্য মুখিয়ে থাকেন সারা দেশের গায়ক গায়িকারা। তিনি হলেন ভারত বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক অমিয় মহাপাত্র মহাশয়। আমার প্রণাম নেবেন স্যার। কি মনে হচ্ছে এবারের কম্পিটিটররা কি আগের বারের প্রত্যেককে ছাপিয়ে যাবে? সঙ্গীত তো সুরের মূর্ছনায় মানুষকে বাঁধতে শেখায়, আলাদা করতে তো নয়। তাই কে কাকে ছাপিয়ে যাবে তার চেয়েও বড় কথা হলো সঙ্গীত কাকে ছাপিয়ে বেরিয়ে আসবে। যার সে প্রতিভা আছে সে তো আগের কম্পিটিটর কেন, যুগ কালকেও ছাপিয়ে বেরোবে। অনেক ধন্যবাদ স্যার।